আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? ক্লিয়ার সবকিছু, কথা এবং স্ক্রিন? আচ্ছা, তাহলে আমরা একদম শুরু থেকে আমাদের যে টেমপ্লেট আছে একইভাবে সেই আগে থেকেই বলি যে HTML আমাদের ডক টাইপ, দেন আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, কিছু মেটা ট্যাগ। আমরা এখন ডিরেক্ট বডি থেকে কাজ শুরু করব। তো আমাদের যে ডকুমেন্ট ফাইলটা আছে সেটা হচ্ছে এই যে এইটা ডকুমেন্ট ফাইলটা এখন ব্ল্যাঙ্ক। তো আমরা চাচ্ছি যে সিম্পল আমাদের নাম থাকবে, আমাদের বেসিক পার্সোনাল কিছু ইনফরমেশন থাকবে, দেন আমাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল আমাদের ইনফরমেশন থাকবে, তারপর আমরা কি কাজ পারি, এই সব কিছু ইনফরমেশন মিলিয়ে একটা সিঙ্গেল পেজ আমাদের রিজিউম টাইপের ওয়েবসাইট আমরা কীভাবে করতে পারি, খুবই বেসিক লেভেলের ওয়েবসাইট আমরা কীভাবে বানাইতে পারি সেটা আমরা এখন দেখব। তো তাহলে আমরা যদি প্রথমে আচ্ছা, পুরো যে ওয়েবসাইট, আমরা অবশ্যই পুরো স্ক্রিনটা নিব না। আমরা চাচ্ছি যে আমরা যেভাবে আগে দেখলাম যে একটা সার্টেন একটা স্পেস রেখে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। তো আমরা প্রথমেই তাহলে একটা কন্টেইনার নেই। আচ্ছা, এই যে আমি একটা ডিভ নিয়েছি, আমি একটা ডিভের মধ্যে আমার একটা কন্টেইনার নিয়েছি, আমাদের ডিভের মধ্যে কন্টেইনার। এবার আমরা চাইবো যে কন্টেইনারের কিছু প্রপার্টি সেট করে দিতে। তো আমি কন্টেইনার নিলাম, এবার বলে দিলাম যে এটার উইডথ হবে 114 পিক্সেল। আর আমরা যদি চাই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। আমরা লাইট গ্রে দিয়ে দিলাম। তো আমরা যদি একটু ভিজিট করে আসি তাহলে দেখা যাবে না কোনো আউটপুট নেই, কারণ আমার কোনো কন্টেন্ট নাই। আচ্ছা, তাছাড়া আমরা উইথের সাথে একটা প্রপার্টি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে মার্জিন 0 অটো। তাহলে আমাদের কন্টেন্টটা মাঝে আসলো। এবার আমরা ফার্স্টে একটা হেডিং অ্যাড করে দেখি যে আমাদের কন্টেইনার এবং কন্টেন্ট এবং কালারগুলো ঠিক আছে কিনা। তো হেডিং অ্যাড করার জন্য আমরা h1 ট্যাগের মধ্যে বলে দেই ফর এক্সাম্পল আমি যদি এখন আমার রিজিউমি বানাই, তো আমি সেটা লিখলাম, লেখার পরে সেভ করে যদি আমরা পেজটা রিলোড করি তাহলে দেখা যাবে যে আমাদের পেজে একটা কন্টেইনার ক্রিয়েট হয়েছে, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার একটা লাইট গ্রে কালার এসেছে, আর তাছাড়া আমাদের টেক্সট বা হেডিংটাও চলে এসেছে। আচ্ছা, এখন আমরা দেখতে পারি, যদি খেয়াল করি যে আমাদের যে কন্টেইনারটা আছে এটার কিন্তু উপরে একটা স্পেস চলে এসেছে অলরেডি। মানে এটা হচ্ছে ব্রাউজার ডিফল্ট কিছু সিএসএস প্রপার্টি থাকে, সেই ব্রাউজার ডিফল্ট সিএসএস প্রপার্টির জন্য আমাদের প্রিবিল্ড কিছু মার্জিন প্যাডিং চলে আসে। তো সেইটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা সিম্পল একটা কাজ করতে পারি। সেই সিলেক্টরকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে আমরা ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারি সিএসএস এ, দেন আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আমরা আইডিকে সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরের কাজ হচ্ছে আমাদের যত ধরনের কন্টেন্ট থাকে, যত ধরনের আমাদের ট্যাগ থাকে, সবগুলোর জন্য একটা কমন একটা প্রপার্টি ফার্স্টে সেট করে দেয়, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো আমি একইভাবে ইউনিভার্সাল সিলেক্টর অ্যাস্টেরিস্ক দিয়েছি, দেন আমি একটা কার্লি ব্র্যাকেট দিলাম। এবার আমরা বলবো যে ডিফল্ট যে প্যাডিং থাকে সেটা 0 হবে, আর ডিফল্ট যে মার্জিন থাকে সেটাও 0 হবে। এবার যদি আমরা পেজটা সেভ করে রিলোড করি তাহলে দেখব যে প্রবলেমটা আমাদের ছিল, যে উপরে একটা আননেসেসারি স্পেস ছিল, সেটা চলে গেছে। তো আমরা তাহলে ব্রাউজার ডিফল্ট প্রপার্টিগুলোকে আমরা চেঞ্জ করার জন্য ফার্স্টেই আমরা সিএসএস প্রপার্টিতে একটা অ্যাস্টেরিস্ক সিলেক্টর অথবা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে মার্জিন প্যাডিংটা আমরা 0 করে দিলাম। তারপর আমরা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমাদের উইথ এবং মার্জিন সেট করার পরে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি।
তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি একটু রিভার্স করতে চাই যে না আমাদের বডিতে হচ্ছে থাকবে লাইট গ্রে আর কন্টেইনারটা থাকবে হোয়াইট, তাহলে আমরা সেটাও করতে পারি। তো বডিতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি লাইট গ্রে দেই আর আমাদের যে কন্টেইনার ছিল সেটা আমরা হোয়াইট রাখতে পারি, তাহলে দেখবেন যে যেটা রিভার্স হয়ে গেছে, আমাদের যে বডিটা ছিল সেটা পুরো লাইট গ্রে হয়ে গেছে আর কন্টেইনারটা হয়ে গেছে আমাদের হোয়াইট। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের আচ্ছা কন্টেইনারের সাথে সাথে আমরা আরো কিছু মার্কআপটা করে ফেলি। আমরা সিএসএস লেখার আগে আমরা ট্রাই করব যে আমাদের যে কন্টেন্ট বা এইচটিএমএল এর মার্কআপগুলো আছে আমরা সেগুলো এক এক করে ফেলবো। তো আমরা রিজিউমে আমরা ফার্স্টে হেডিংটা দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটার পরে আমরা আমাদের একটা ইমেজ দিব। তো ইমেজটা আমরা পুরো ট্যাগ কন্টেইনারের মধ্যে সবগুলো ট্যাগ লিখবো। তো এবার আমরা ইচ ওয়ানের পরে একটা ইমেজ দেই। ইমেজের সোর্স ট্যাগ দেখি সোর্স ট্যাগ পাওয়া যায় কিনা। আচ্ছা, একটা সোর্স ট্যাগ আমরা পেলাম। এবার যদি আমরা চাই অল্টে আমি নামটা লিখে দিতে পারি। আচ্ছা, আমরা তাহলে একটা ইমেজ অ্যাড করলাম, ইমেজের পরে আমরা যদি চাই আমাদের নামটা লিখে দিতে পারি। তো নামটা আমরা যেহেতু H1-এ আমরা হেডিংটা দিয়েছি, এবার আমরা নামটা চাইলে H3 ট্যাগে লিখতে পারি। আমরা নামটা লিখে দিলাম। এবার যদি চাই তো আমরা হচ্ছে নামের নিচে ছোট্ট করে আমাদের যে কাজটা করি অথবা যে ডিজিগনেশন অথবা যে টাইটেল এই টাইপের কিছু যদি আমরা লিখতে চাই সেটা আমরা এইচ করে লিখে দিলাম, অথবা এইটা যদি চাই আমরা প্যারাগ্রাফ ট্যাগেও লিখতে পারি। ফর এক্সাম্পল লিখলাম। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের যে কন্টেইনারে যে নামটা আছে এরপরে আমাদের বেশ কিছু লিস্ট আসুক, অর্থাৎ এখন আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিব। তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যদি একটা হেডিং অবশ্যই দেওয়াটা বেটার। তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা একটা H2 ট্যাগ ইউজ করি। এখানে আমরা লিখে দিতে পারি পার্সোনাল ইনফরমেশন। দেন আমরা লিস্টের মধ্যে এক এক করে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো আমরা যদি চাই ইউএল ট্যাগটা ইউজ করতে পারি অবশ্যই। ফর এক্সাম্পল আমি 6টা ইনফরমেশন যদি দিতে চাই তাহলে আমি ফার্স্টে আমার নেমটা কি আমি সেই পুরো নেমটা দিয়ে দিলাম, আমার ফুল নেম, দেন আমার ফাদার্স নেম দিলাম, দেন আমি যদি চাই আমার দিতে পারি। তারপরে এখন যদি আমি চাই যে আমার ডেট অফ বার্থ দিতে চাই, সিম্পল একটা রিজিউমে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো নিয়েই আমরা একটু কাজ করার ট্রাই করতেছি। তো এটা আমি ডেট অফ বার্থ র্যান্ডম একটা দিয়ে রাখলাম। ফর এক্সাম্পল আজকের ডেটটাই আমরা দিয়ে দিতে পারি। এরপরে যদি আমরা চাই এখন আরো অনেক ইনফরমেশন দিতে পারি, তো রিজন দিতে পারি। দেন আমরা যদি ব্লাড গ্রুপ দিতে চাই সেটা দিতে পারি। তো আর কি বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। তো আমাদের প্রথমে আমাদের রিজিউমের একটা টাইটেল, দেন আমাদের একটা ছবি, দেন আমাদের একটা আমাদের নাম দেওয়া হয়েছে, তারপরে ছোট্ট করে একটু ডেজিগনেশন দেওয়া হয়েছে, তারপরে এবার আমরা একটা লিস্ট ট্যাগের ভিতরে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিলাম। এখন এইটুকু যদি আমরা সেভ করে একটু পেজে ভিজিট করে আসি তাহলে এই যে আমার একটা ছবি এসেছে, দেন কিছু ইনফরমেশন আসছে। তো এইগুলা যদি এখন একটু আমরা সাজানো গোছানো ট্রাই করি তাহলে দেখি কেমন হয়। তো প্রথমত আমরা চাচ্ছি যে আমাদের কন্টেন্টটা একদম এক সাইডে লেফটে না থেকে আমরা চাচ্ছি আমাদের টাইটেলগুলো একটু সেন্টারে আসুক। তো সেন্টারে আসার জন্য অবশ্যই আমরা একটা অ্যাট্রিবিউট আর ভ্যালু ইউজ করব, সেটা হচ্ছে টেক্সট সেন্টার।
আমরা এখন কন্টেইনারের পরে তাহলে একটা কাজ করতে পারি, এক এক করে আমাদের সিএসএস ফাইলে বা এক্সটার্নাল সিএসএস এ আমাদের সিলেক্টর ইউজ করে আমরা ওই প্রপার্টিগুলো অ্যাড করব। তো ফার্স্টে আমাদের যেহেতু h1 আছে, তো আমরা h1 সিলেক্টর কল করলাম, কল করে বললাম যে আচ্ছা এটা আমরা একবারেই দেই, পরে দেই। তারপরে আছে আমাদের একটা ইমেজ আছে, তো আমি ইমেজটা সিলেক্ট করলাম। তারপরে আমাদের দেখা যাচ্ছে একটা h3 আছে, তো আমি সেই h3টা দিলাম। তারপরে আবার h2 আছে, তো h1 h2 h3 সবগুলো আমরা একসাথেই দিয়ে দিতে পারি পরপর। আচ্ছা, তারপরে ইমেজ, এবার হচ্ছে লিস্ট আইটেম, আর হচ্ছে প্যারাগ্রাফ আছে। আচ্ছা, তো আমরা সিলেক্টর থাকলো, আমরা এবার একটু পেজটা ভিজিট করে আসি, সব আগের মতোই আছে। এখন যদি আমরা এই যে টেক্সটটা, আমাদের এই টেক্সটটা এটাকে সেন্টার করতে চাই, তাহলে ওই যে আমাদের সিএসএস ফাইলটা ছিল ওইখানে h1 ট্যাগের আন্ডারে আমরা লিখে দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে দেখা যাবে যে আমাদের ডিরেক্ট ওটা টেক্সটটা সেন্টার হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা চাই যে ইমেজটা সেন্টার করতে হবে, তো ইমেজের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যদি আমরা কোনো কন্টেইনারকে যদি আমরা সেন্টার করতে চাই, তো আমরা প্রপার্টিটা ইজিলি ইউজ করেছি যে ডিসপ্লে ব্লক দিতে হবে। আচ্ছা, ব্লক দেখাচ্ছি, আমরা মার্জিন 0 অটো দিয়ে কাজ করছি। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে আমাদের মার্জিন 0 অটো দিয়ে কাজ হয় কিনা, যদি না হয় তখন আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব। তো আমরা ফার্স্টে মার্জিন দিলাম 0 দিয়ে অটো দেই, দেখব যে আমাদের মার্জিনটা বা ইমেজটা মিডিলে আসেনি। এর পিছনে একটা কারণ আছে, তো এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা ব্লক লেভেল এলিমেন্টটা দেখব। ব্লক লেভেল HTML এর ব্লক লেভেল এলিমেন্টের বিষয়ে আরও জানবো। HTML এ ইনলাইন এলিমেন্ট আছে, তারপরে হচ্ছে ইনলাইন ব্লক আছে, আবার হচ্ছে কমপ্লিট ব্লক আছে। তো এই ডিসপ্লেটা ওই 3টা স্টেপে ডিফাইন করা হয়। তো যখন আমার কোনো কন্টেইনার বা কোনো ট্যাগের প্রপার্টি ডিসপ্লে ব্লক হয়, অর্থাৎ সে পুরো স্পেসটা নেয়, তখন তাকে ব্লক লেভেল এলিমেন্ট বলে। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি তাহলে বেসিক আইডিয়াটা পেয়ে যাব। আচ্ছা, যখন আমি রিজিউমের উপরে হোভার করলাম, তো দেখতে পারবেন যে এটা কমপ্লিট যে কালারটা আসতেছে পুরো কন্টেইনার জুড়ে আছে। বাট যখন ইমেজে যাচ্ছি, ইমেজ কিন্তু তার সাইডের এই স্পেসের সাথে কোনো রিলেশন নেই, সে শুধু ওই স্পেসটা নিয়েই আছে, কিন্তু রিজিউমিটা পুরো কন্টেইন জুড়ে। আবার যদি একইভাবে এখানে h3 ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ বা h2 ট্যাগ নেই, সবগুলাই কিন্তু আমার পুরো কন্টেইনার জুড়ে উইথটা নিয়েছে, বাট আমার এই ইমেজটা পুরো কন্টেইনার জুড়ে নেয়নি। এটা হচ্ছে আমাদের একটা ইনলাইন ব্লক ট্যাগ। বাট আমরা যখন এই ইনলাইন ব্লকে কনভার্ট করব, তখনই আমার মার্জিন 0 অটোর মাধ্যমে আমাকে সেন্টারে চলে আসবে। আচ্ছা, আমার যেহেতু এখন আসছে ওইটা, তো আমরা এবার দিয়ে দেখি ডিসপ্লে ব্লক করে দেখি। তো আমরা বললাম যে আমরা একটা ইনলাইন ব্লক ছিল, সেটাকে আমরা কনভার্ট করে যখন ব্লক লেভেল এলিমেন্টে বানালাম, তখন সেটা আমাদের সেন্টারে চলে এসেছে। তো এইটার পরে আমরা চাচ্ছি যে হাইটটা একটু কমে যাক, তো এত হাইট আমরা চাচ্ছি না। আমরা তাহলে হাইটটা ডিফাইন করে দিব যে ম্যাক্সিমাম 300 পিক্সেল যদি দেই, তাহলে কি আসতেছে, কোনো চেঞ্জ আসবে না। আমরা 180 পিক্সেল দিয়ে দেখি। 180 পিক্সেলে দিলে আমাদের একটু চেঞ্জ এসেছে। আচ্ছা, এরপরে আমরা বর্ডার প্রপার্টি এখনো যদিও শিখিনি, তো বর্ডারটাও দেয়া দেখি। আমাদের দেখেন এখানে একটা বর্ডার আছে, ইমেজে কোনো বর্ডার আমরা দেখিনি আর কি, স্পেসিফাই বা কালার করা হয়নি। তো আমরা যদি একটু কালার করে দেখি, বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে একটা বর্ডার দেখা যাচ্ছে। এই বর্ডারটাকে যদি আমরা এখন রাউন্ড করতে চাই, তাহলে যদি আমরা বর্ডারটা ইমেজটা কমপ্লিট সার্কেল করতে চাই, তাহলে শুধু আমরা যদি বর্ডার রেডিয়াস 100% দিয়ে দেই, তাহলে ইমেজটা কমপ্লিটলি সার্কেল হয়ে যাবে। আর বর্ডার যে কোনো কন্টেন্টে, যে কোনো প্রপার্টিতে, যে কোনো ট্যাগে যদি আমরা একটা সাইডে একটা বর্ডার দিতে চাই, তো ইজিলি সেই বর্ডারটা আমরা বর্ডার ট্যাগটা ইউজ করে ডিফাইন করে দিতে পারি। তো বর্ডারের বিষয়ে আমাদের নেক্সট ক্লাসে বিস্তারিত আরও আলোচনা থাকবে, তো তখন আমরা ভালোভাবেই বুঝতে পারবো।
আচ্ছা, আমাদের তাহলে উপরের টেক্সটটা কি কমপ্লিট, দেন একটা ইমেজ কমপ্লিট। এবার আমরা চাচ্ছি আমাদের এই টেক্সটগুলো একটু ডিজাইন, একটু কালার করতে। তো একইভাবে আমাদের এই যে এখানে এই স্ত্রী ট্যাগটা আছে সেটারও অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তাহলে সেন্টারে চলে আসলো। তারপরে যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেটারও অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। প্যারাগ্রাফটাও ট্যাগটাও আমাদের সেন্টারে চলে এসেছে। এবার আমাদের বেসিক ইন্ট্রোডাকশন অর্থাৎ আমাদের ইমেজ নাম টাম কমপ্লিট। এখন আমরা একটু পরবর্তী সেকশনে আসি। এখানে যে পার্সোনাল ইনফরমেশনটা আছে, আমরা যদি চাই এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটু মডিফাই করতে পারি, তো সেইটা এখন দেখি কিভাবে করা যায়। এই যে h2 ট্যাগটা আছে, h2 ট্যাগের আমরা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে পার্পল। হইল, আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেই। দেন আমরা এই যে হেডিংটা আছে এইটার একটা ফন্টস প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং আমরা বললাম উপর নিচে হচ্ছে আমার 5 পিক্সেল অর 8 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, 8 পিক্সেল ইজ ফাইন থাকলো। তারপরে হচ্ছে আমরা যদি একটু মার্জিন দিতে চাই, মার্জিন আমরা চাচ্ছি উপরে নিচে 0 পিক্সেলই থাক, বাট সাইডে আমরা 20 পিক্সেলের একটা মার্জিন নিব। তাহলে মার্জিন হইল। একইভাবে যদি আমরা এই সেকশনটারও একটা সেকশনটার সাইডের কর্নারটা যদি একটু রেডিয়াস করতে চাই, একইভাবে বর্ডার রেডিয়াস প্রপার্টি আমরা এটা ফর এক্সাম্পল 8 পিক্সেল দিয়ে রাখি, তাহলে একটু রাউন্ড হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে ছবির পরে একটা কন্টেন্ট আসলো। এবার হচ্ছে আমাদের লিস্টটা ঠিক করা। আচ্ছা, এই যে আমি এতক্ষণ এই ক্রোমের মধ্যে যে প্রপার্টিগুলো লিখছি, এইগুলো কিন্তু একটাও আমার ব্রাউজারে যদি রিলোড করা হয় একটাও কিন্তু থাকবে না, কারণ আমাদের সোর্স কোডের সাথে এটার কোনো রিলেশন নেই। তো আমি জাস্ট লাইভ যে চেঞ্জটা হয় সেইটা দেখানোর জন্যই এতক্ষণ এটা ইউজ করছি। আচ্ছা, এখন আমরা আবার কোডগুলো একটু একটু করে লিখে ফেলি। তারপরে ইমেজটা আরেকটু চেঞ্জ ছিল, সেটা হচ্ছে ডিসপ্লে ছিল ব্লক আর মার্জিন ছিল 0 এবং অটো। আচ্ছা, এই পর্যন্ত আমরা কাজ করেছি। এখন আমরা দেখব আমাদের পার্সোনাল ইনফরমেশনের এটা একটু কিভাবে ঠিকঠাক করা যায়। এইটাও একইভাবে আমরা যেহেতু এই একটা 20 পিক্সেল মার্জিন দিয়েছি, তো আমরা ইউএলএও একটা 20 পিক্সেল মার্জিন দিয়ে দেই, 0-20 পিক্সেল। তাহলে দেখবো সাইড থেকে সরে এসেছে। দেন আমরা এটার কালার চেঞ্জ করলে করা যায়, ফরম্যাট চেঞ্জ করলে করতে পারি, অনেক কিছুই করা যাবে। এটা 20 পরিবর্তে 40 করে দিই। আচ্ছা, এবার আমরা চাচ্ছি আমাদের নাম এবং পার্সোনাল ইনফরমেশনের পরে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করতে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে, জি বলেন। জি, আচ্ছা, মাঝখানে আনতে হলে শুধু আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই হয়ে যাচ্ছে। এই যে আমার পার্সোনাল ইনফরমেশন h2 ট্যাগে আছে, h2 ট্যাগ, এখানে জাস্ট টেক্সট অ্যালাইন যদি সেন্টার দেই তাহলে যে কোনো টেক্সট সেন্টারে আনতে হলে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম, এখন আমরা চাচ্ছি যে একটা টেবিলের মধ্যে আমাদের এডুকেশনাল ইনফরমেশনগুলো দিতে। তো এডুকেশনাল ইনফরমেশন দিতে একইভাবে আমরা পার্সোনাল ইনফরমেশনের মতো একটা টাইটেল করব।
এইটাই কপি করি, এখানে আমরা বলবো যে ইনফরমেশন, দেন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে দিব। আমরা যেহেতু এডুকেশন ইনফরমেশন আমাদের সেই এসএসসি এইচএসসি দেন গ্র্যাজুয়েশন সব কিছু স্টেপ বাই স্টেপ হয়তো একটা টাইটেল করে একটা টেবিল ক্রিয়েট করে দিলে সেটা দেখতে অবশ্যই ভালো হবে। তো আমরা গতদিন টেবিলটা একটা শিখেছিলাম, টেবিলটা আমরা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের টেবিল হেডিং হবে। টেবিল হেডিং দেওয়ার আগে আমরা একটা রো নিয়ে নিব। রো এর মধ্যে ফার্স্ট রোতে আমাদের টেবিল হেডিং হবে। টেবিল হেডিংয়ের জন্য টিএইচ ট্যাগ। তো ফার্স্টটা হবে হচ্ছে আমাদের যদি আমরা এক্সাম ওয়াইজ যাই তাহলে হচ্ছে এক্সাম লিখি। সেকেন্ড হেডিং হবে হচ্ছে আমাদের যদি আমরা কোন গ্রুপে ছিলাম সেইটা দিতে চাই তাহলে আমাদের গ্রুপ। তারপরে যদি আমরা কোন ইয়ারে পাস করেছি সেটা দিতে চাই তাহলে ও ইয়ার হবে। তারপরে যদি আমরা কোন বোর্ড থেকে পাস করেছি সেটা দিতে চাই আর একটা হেডিং। তারপরে ফাইনালি যদি আমরা আমাদের রেজাল্ট দেখাতে চাই। আমাদের টেবিলের হেডিংটা কমপ্লিট। এখন যদি একটু ভিজিট করে আসি তাহলে দেখা যাবে পার্সোনাল এডুকেশনাল ইনফরমেশন আর এই যে টেবিলের হেডিংগুলো ছোট্ট করে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা মডিফাই টেবিলের ডিজাইন আমরা একটু পরেই ধরতেছি, আগে একটু বেসিক কন্টেন্টটা রেডি করি। তো ফার্স্ট রোতে আমাদের হেডিংগুলো দিয়েছি, এবার সেকেন্ড রোতে আমরা এক এক করে ইনফরমেশনগুলো দিতে থাকবো। তো আর একটা টেবিল রো নেই, আমরা টেবিল রোয়ের মধ্যে আমাদের এক এক করে টিডি দিতে থাকি। তো আমরা ফার্স্টে যে এক্সাম যদি আমরা আসি তো এক্সাম আমরা ফর এক্সাম্পল এসএসসি থেকেই আসি। এসএসসি এক্সাম আমাদের ধরলাম ওইটা আমাদের গ্রুপ ছিল হচ্ছে সায়েন্স। তারপরে যদি ইয়ারের কথা বলি তাহলে ইয়ার ছিল হচ্ছে 2014। তারপরে বোর্ড, আর ফাইনালি রেজাল্ট যদি আমরা দিতে চাই সেটাও দিয়ে দিতে পারি। আচ্ছা, এইভাবে আমরা একটা কন্টেন্ট রেডি করলাম বা আরেকটা রো রেডি করলাম। আমরা যদি একটু ভিজিট করি তাহলে এক্স্যাক্ট আমাদের রোয়ের বরাবর ইনফরমেশনগুলো চলে এসেছে। তো এইটা জাস্ট কপি পেস্ট করে দিতে পারি তাহলে আমাদের এইচএসসি বা এইচএসসি ওইটাও দেখানো হয়ে যাবে। আমরা দিলাম ফর এক্সাম্পল, আরেকবার কপি করলাম, হইলো। আমরা যদি দেখি আমাদের তিনটা চলে আসছে। এখন আমাদের যদি একটু ডিজাইনের কাজটা করতে হবে। ফার্স্টে আমরা মার্কআপটা কমপ্লিট করছি, একটা টেবিল ক্রিয়েট করে রো নিয়ে তার মধ্যে হেডিং আর কন্টেন্টগুলো দিয়েছি। এখন আমাদের এই টেবিলটাকে একটু মার্কআপ করতে হবে। তো ফার্স্টেই আমরা চাচ্ছি আমাদের টেবিলটা হচ্ছে সেন্টারে চলে আসুক। আমরা যদি একটু টেবিলটা দেখি, তাহলে যদি সেন্টার করতে চাই তাহলে টেবিল হবে এটার একটা মার্জিন দিয়ে দেখি আমাদের হয় কি না। না হইলে এই যে আমাদের মার্জিন 0 অটো দেওয়ার সাথে সাথেই আমাদের টেবিলটা সেন্টারে চলে এসেছে। এরপরে আমরা এখানে কিন্তু আমাদের কোনো বর্ডার নাই, কোনো দাগ নাই, যে কোনো স্পেসিফাই করার মতো কোনো ওয়ে নাই। তো আমরা এখন ট্রাই করব এই যে আলাদা সেলগুলো আছে, আলাদা যে টেবিলের স্পেসিফিক ইনফরমেশনগুলো আছে সবগুলোকে আলাদা আলাদাভাবে একটা বর্ডার দেওয়া, একটা মার্জিন দেওয়া, একটু প্যাডিং ইউজ করা। তো সেটাই আমরা একটু দেখি। তো বর্ডার দিতে আমরা যদি চাই তাহলে আমাদের যতগুলা রো আছে, রো তারপরে টিডি সবগুলোকে আমরা যদি আমরা বর্ডারে সবগুলোকে 1 পিক্সেল করে দিয়ে দেই বর্ডার, তাহলে দেখা যাবে সবগুলো সেল আমার বর্ডার পেয়ে গেছে। তো এখন শুধু হেডিংটা বাকি আছে, তো আমরা সেই হেডিংটাও দিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস মনে হয় আমরা মিস করছি, সেটা হচ্ছে কমা দিয়ে আমরা কিভাবে সিলেক্টর ইউজ করি। আচ্ছা, এখানে আমাদের দেখতেছি যে আমরা টিআর, টিডি, তারপরে টিএইচ যতগুলো আছে
সবার একটা সেম বর্ডার চাচ্ছি। তো এই জন্য আমরা যতগুলো ক্লাসের জন্য বা যতগুলো সিলেক্টরের জন্য সেম প্রপার্টি লাগবে সেগুলো আমরা কমা দিয়ে লিখে আমরা বর্ডারটা দিয়ে দিতে পারি, তাহলে ওই সেম প্রপার্টি সবাই পেয়ে যাবে। এখন আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এই যে বর্ডারগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদাভাবে আছে, জুম করি, এই বর্ডারগুলো সব আলাদা আলাদা, এর মাঝে একটা স্পেস আছে। তো এইটা যদি আমরা সলভ করতে চাই তাহলে টেবিলের মধ্যে একটা ট্যাগ ইউজ করতে হবে বা একটা প্রপার্টি অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টেবিল বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি। বর্ডার ক্লপস, এটা হবে হচ্ছে ক্লপস। তাহলে যদি আমরা দিয়ে সেভ করি তাহলে দেখবেন যে স্পেসের বিষয়টা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আমাদের যখন সিএসএস নিয়ে আমরা কাজ করব, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন অ্যাট্রিবিউটের সাথে আমরা পরিচিত হব, নতুন নতুন ভ্যালু নিয়ে আমরা পরিচিত হব। তো প্র্যাকটিস করতে করতে সব কিছু হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি আমাদের একটা বর্ডার দিয়েছি, বাট একটু যদি আমরা দেখি এখানে একটু ইন্টারনাল স্পেস যদি আমরা দিতে পারতাম, এখানে যদি এই যে এসএসসি লেখা এর সাইডে যদি একটু স্পেস থাকতো তাহলে অবশ্যই ভালো লাগতো। তো আমরা এখন সেইটাই একটু দেখি যে আমাদের টিএইচ এবং টিডি যেগুলো আছে তার মধ্যে আমরা একটু প্যাডিং দিব। প্যাডিংটা উপরে নিচে যদি আমরা 4 পিক্সেল দেই তাহলে আমরা লেফট রাইটে ফর এক্সাম্পল 8 অথবা 10 পিক্সেল দিতে পারি। দিলে দেখা যাবে উপর নিচে 4 পিক্সেল হয়েছে এবং সাইডে আমাদের 10 পিক্সেল করে একটা স্পেস নিয়েছে। আমরা যদি চাই অবশ্যই আরও ইনক্রিজ করতে পারি। এবার যদি আমরা একটু দেখি তাহলে আমাদের পুরো যে টেবিলটা ছিল সেটা একটা শেপে এসেছে। এখন যদি আমরা ইজিলি দেখতে পারতেছি যে আমাদের টেবিলটা উপরের হেডিংয়ের সাথে একদম কলাপস করে গেছে, লেগে গেছে। তো আমরা চাইলে টেবিলের উপরে একটা মার্জিন টপ দিয়ে দিতে পারি। মার্জিন টপ আমরা ফর এক্সাম্পল 10 পিক্সেল যদি দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে উপরে নিচে একটা স্পেস চলে এসেছে। তো তাহলে আমরা একটা টেবিল ফার্স্টে ক্রিয়েট করছি, একদম শুধু সিম্পল মার্কআপ দিয়ে একটা টেবিল করলাম। তারপরে সেই টেবিলের বেশ কিছু প্রপার্টি আমরা টেবিলটা ফার্স্টেই মাঝে আনার জন্য মার্জিন 0 অটো অ্যাপ্লাই করছি। মার্জিন 0 অটো অ্যাপ্লাই করার পর আমরা এখানে সবগুলোর একটা বর্ডার দিয়েছি, টিআর টিডি টিএস যতগুলো আছে আমরা 1 পিক্সেল সলিড এবং ব্ল্যাক কালারের বর্ডার দিয়েছি। তো বর্ডার দেওয়ার পরে আমরা এবার দেখলাম যে এখানে একটু স্পেস থেকে যায়, ইন্টারনাল যে সেলগুলো আছে সেগুলো স্পেস থেকে যায়। তো স্পেসটা রিমুভ করার জন্য আমরা বর্ডার কলাপস নামে আরেকটা প্রপার্টি ইউজ করছি। তো প্রপার্টি ইউজ করার পরে দেন আমরা মার্জিন বটম টপ করে একটা 10 পিক্সেলের মার্জিনও দিয়েছি। আর হচ্ছে যে আমার সেলগুলো ছিল, ইন্ডিভিজুয়াল যে সেলগুলো ছিল তার মধ্যে একটা স্পেসিংয়ের জন্য প্যাডিং 4 পিক্সেল টপ বটম আর হচ্ছে লেফট রাইটে 16 পিক্সেল করে দেওয়া হয়েছে। এই ছিল আমাদের এডুকেশনাল ইনফরমেশন ক্রিয়েট করার জন্য সিম্পল একটা আমাদের টেবিল। এরপরে যদি আমরা আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে চাই তো সেগুলোও করতে পারি। এক এক করে আমরা এডুকেশনাল ইনফরমেশন তারপরে যদি কপি করে আমরা আরও কিছু দিতে চাই, এইভাবে আমরা এক এক করে দিব। তাহলে দেখা যাবে আমাদের পেজের সাইজটা ইনক্রিজ হইতে থাকবে আর কন্টেন্টগুলো একের পর এক অ্যাড হবে। এডুকেশনাল ইনফরমেশন, এটা ছিল খুবই সিম্পল একটা লেআউট বা সিম্পল একটা পেজ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তার একটা সিম্পল একটা নমুনা। এখন আমাদের কারো কি এইগুলা নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি লাইভটা অফ করি। হ্যাঁ বলেন মোস্তফা ভাই, বলেন। জি, আচ্ছা, হ্যাঁ এগুলো আছে। আচ্ছা, যদি আমরা ওইগুলো একটু দেখি তাহলে আমরা ডিরেক্ট ডকুমেন্টেশনে চলে যেতে পারি। ডকুমেন্টেশনে যেয়ে আমরা যদি, আচ্ছা আমি স্ক্রিনশটটা অন করি। এই যে এখানে একটা ক্যাপশন অ্যাড করছে যে আমাদের টেবিলের মধ্যে আমাদের মান্থলি সেভিংস নামে একটা ক্যাপশন। তো এই ধরনের যদি আমরা ক্যাপশন দিতে চাই তাহলে সেটা ঠিক একটা প্যারাগ্রাফের মতো আমাদের টেবিলের উপরে দেখাবে। এই যে ধরেন এখানে যদি আমার
এই যে টেবিলটা ছিল, টেবিলে আমার যে কোনো রো স্টার্ট করার আগে যদি আমরা ইনফরমেশন দিতে চাই তাহলে ক্যাপশন দিতে পারি। ক্যাপশন দিয়ে যদি আমরা বলি যে তাহলে আমরা রিলোড করে দেখতে পারবো যে আমাদের এই যে টেবিলের আগে সিম্পল একটা ক্যাপশন আমার অ্যাড হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা টেবিল নিয়ে আরও দেখেন এই যে ডকুমেন্টেশনে অনেক ট্যাগ দেখতে পারবেন, অনেক ইউজ দেখতে পারবেন। তো সবসময় হয়তো সবগুলো লাগে না, কাজের ক্ষেত্রে আমাদের এক একটা দুটো প্রয়োজন হতে পারে। তো বেসিক আইডিয়াটা নিয়ে রাখা ভালো, তাহলে পরবর্তীতে আপনারা কাজ করবেন তখন খুবই সুবিধা হবে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস আগে আপনাদের দেখিয়ে আসি, তাহলে সুবিধা হবে কাজ করতে। আচ্ছা, আমাদের কি কারো গিটহাব অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আমরা তাহলে এখন একটু দেখি যে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা কিভাবে আমাদের যে প্রজেক্টটা আছে সেটা লাইভ করতে পারি। আমার কথা এবং স্ক্রিন দুইটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার আবার অন করছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা যে কোনো একটা আস্ত আমরা যে পর্যন্ত যা কিছু শিখছি সেগুলো কম্বাইন করে ট্রাই করলাম যে একটা সিম্পল একটা বেসিক পেজ লেআউট কীভাবে বানানো যায়। খুব একটা ডিজাইন আমরা ইউজ করিনি, সিম্পল লেআউট, টেক্সট অ্যালাইন সেন্টার অথবা একটু মার্জিন প্যাডিং ইউজ করা হয়েছে। তো এগুলো ইউজ করে পেজ ক্রিয়েট করার পরে আমরা এখন দেখব গিটহাবে কীভাবে এটা হোস্ট করতে পারি। তো আমরা ফার্স্টেই github.com-এ যাই। আপনারা github.com-এ যাওয়ার পরে অ্যাকাউন্ট খোলার একটা অপশন আসবে। এখানে এসে আপনারা সাইন আপ করে দিবেন। সাইন আপ করে ইউজার নেম, দেন ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যখন আমি আমার গিটহাবে যাব, তখন একদম রাইট সাইডে আপার কর্নারে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে। তো ওই প্লাস চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে নিউ রিপোজিটরি, ইম্পোর্ট রিপোজিটরি। তো আমাদের এত কিছু এখন ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট নিউ রিপোজিটরি দেখে ওখানে ক্লিক করে দিব। তারপর রিপোজিটরির একটা নাম দিব যে মাই রিজিউমি, আমরা একটা নাম দিয়ে দিলাম মাই রিজিউমি। দেওয়ার পরে আমরা ডেসক্রিপশন চাইলে দিতে পারি, পাবলিক থাকলেও প্রবলেম নেই। আর অবশ্যই খেয়াল করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ দ্য রিডমি ফাইল। আমরা তাহলে গিটহাবে অ্যাকাউন্ট খোলার পরে ইমেল আইডি, পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে সাইন আপ করার পরে আমরা ফার্স্টে এসে এখানে নিউ রিপোজিটরি থেকে একটা রিপোজিটরি ক্রিয়েট করার জন্য অপশানে যাব। তারপর সেখানে আমাদের ইউজার রিপোজিটরি একটা নাম দেব। রিপোজিটরি নেমটা ধরেন একটা ফোল্ডার নেমের মতো, আমরা আমাদের লোকাল ডিরেক্টরিতে যখন একটা ফোল্ডার ক্রিয়েট করি তার তো একটা নাম ইউজ করি, তো সেই নামটার মতোই ধরে নেন। তো আমরা রিপোজিটরির একটা নাম দিব, তারপরে আমরা সেটা পাবলিক রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তারপরে অবশ্যই খেয়াল করে ইনিশিয়ালাইজ রিপোজিটরি উইথ দ্য রিডমি এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ওকে করে দিবেন। তাহলে রিপোজিটরি নেম দিবেন একটা ফোল্ডার নেম, দেন ইনিশিয়ালাইজ উইথ রিডমি ফাইল। আচ্ছা দেখেন, আমার একটা রিপোজিটরি ক্লিক করে দিছে, তার একটা লিঙ্কও জেনারেট হয়ে গিয়েছে। আর এখানে সব কিছুই ব্ল্যাঙ্ক আছে, কারণ আমি এখনো কোনো ফাইল দেইনি। এখন আমার যে ওয়েবসাইটের ফাইলগুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি যাই LEDP আচ্ছা, এইখানে দেখেন আমাদের কিন্তু খুব বেশি ফাইল ইউজ হয়নি। আমরা একটা index.html আর CSS ফাইল নিয়ে কাজ করেছি। তো আমি এখন জাস্ট এই দুইটা ফাইল আবার রিক্যাপ করি। আমি ফার্স্টে গিটহাবে অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে প্লাস সাইনে যে, অর্থাৎ রাইট সাইডে আপার কর্নারে যে প্লাস সাইন আছে ওখানে ক্লিক করে একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করলাম। রিপোজিটরির একটা নাম অর্থাৎ একটা ফোল্ডার নেম দিলাম, তারপর একটা রিডমি ফাইল দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সেই রিডমি ফাইলটা যদি দেখতে চাই এখানে দেখতে পারি, নামটা থাকবে। তো করার পরে যখন আমার এই ফেজে আসবে, আমার একটা রিপোজিটরি অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট হবে, তার একটা লিঙ্ক হবে। তো এই ফেজে আসার পরে আমাদের যে
HTML আর CSS ফাইল দুইটা আছে, আমরা যেখানে কাজ করছি, যেখানে HTML আর CSS এর সাথে লিঙ্ক আপ করছি, সেই দুইটা ফাইল আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এনে এখানে দিয়ে দেবো। এই যে ড্রপ টু আপলোড ইউর ফাইলস, আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এই যে এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আপনি কমিট চেঞ্জে ক্লিক করে দিবেন। আমরা এখনো যেহেতু গিট ব্যাশ কিংবা ইনডেপ গিট পুশ পুল এগুলো শিখতেছি না, আমাদের ওগুলো আর এখন প্রয়োজন হচ্ছে না। তো আমরা কমপ্লেক্সিটিতে না যেয়ে আমরা বেসিক কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের লাইভ করতে পারি সেটা দেখতেছি। তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটা ক্রিয়েট করার পরে এইখানে দেখেন ব্রাঞ্চ নামে একটা অপশন আছে। আমাদের গিট ব্রাঞ্চ নিয়ে এত ইনডেপথ এখন জানার প্রয়োজন নেই। আমরা ফার্স্টে দেখি যে ব্রাঞ্চ কত প্রকার, অনেক কাহিনী আছে এর ভিতরে। আমরা শুধু দেখবো যে এখানে ব্রাঞ্চে একটা মাস্টার সিলেক্ট করা আছে। তো মাস্টার সিলেক্ট করা থাকলে একটা সার্চ বক্সও এসেছে যে হ্যাঁ তুমি কি কোনো ব্রাঞ্চ খুঁজতেছো। তা হ্যাঁ আমি বলবো আমি একটা GHPAGES, আমরা GH পেজেস মানে হচ্ছে GitHub পেজেস নামে একটা অপশন আছে। তো আমি GH পেজেস লিখবো, লেখার পরে আমার অলরেডি একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যদি লিখি, এই যে এখানে অপশন আছে ক্রিয়েট ব্রাঞ্চ GH পেজেস ফ্রম মাস্টার। তো আবার রিক্যাপ করি, আমরা যখন রিপোজিটরি বা ফোল্ডার ক্রিয়েটের পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইলগুলো আপলোড করলাম, করার পরে এবার দেখবো যে এখানে ব্রাঞ্চের এখানে মাস্টার লেখা আছে। মাস্টার লেখা থাকলে আমরা এখানে GHPAGES মানে GitHub পেজেস অর GH পেজেস নামে একটা রিপোজিটরি আমরা খুঁজতেছি। যেহেতু আমার GH পেজেস নামে কোনো ব্রাঞ্চ নাই, তো আমরা এখানে ক্রিয়েট ব্রাঞ্চ GH পেজেস ফ্রম মাস্টারে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এই যে আমার রিলোড হচ্ছে, রিলোড হয়ে যাওয়ার পরে আমার GH পেজেস নামে এই যে ব্রাঞ্চের এখানে এবার GH পেজেস চলে আসছে। তাহলে আমার আগে ছিল মাস্টার ব্রাঞ্চ, আমি এবার GH পেজেস নামে একটা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করছি। এবার যদি আমরা এই যে সেটিংস আছে আমাদের যে রিপোজিটরি সেটিংস, রিপোজিটরি সেটিংসে এসে আমরা যদি নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো GitHub পেজেসের যে সেকশনটা, সেখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে অলরেডি। ইউর সাইট ইজ পাবলিশড অ্যাট এই ইউআরএল। তো আমি এখানে ইউআরএল এ ক্লিক করি, দেখতে পারবো আমরা যে কাজটা করেছি সেটা আমাদের চলে এসেছে। তো এখন এই লিঙ্কটা আপনি যার কাছেই শেয়ার করেন সেই পেয়ে যাবে, যার কাছেই দিবেন সেই দেখতে পারবে। তো আমাদের বেসিক স্টেপটা ছিল আমরা মাস্টার ব্রাঞ্চের ওখানে GH পেজেস নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দিয়েছি, তারপরে আমাদের অটোমেটিক সেটিংস থেকে আমরা লিঙ্কটা নিয়ে নিলাম। এছাড়া আমাদের আর ইনডেপথ এখন জানার কোনো দরকার নেই। আচ্ছা, তো এইটা ছিল আমরা কিভাবে আমাদের লোকাল প্রজেক্টকে লাইভ করব।